আসসালামু আলাইকুম সবাইকে। ভয় নামের ভালোবাসা গল্পের 2 নাম্বার পার্ট। তো যারা প্রথম পার্ট দেখেননি তারা দেখে আসতে পারেন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। দেখতে দেখতে কেটে গেছে 5 দিন। তুফাইল চৌধুরী নূরকে ঢাকায় একটি ভালো কলেজে ভর্তি করে দিয়েছে। ধ্রুব সুইজারল্যান্ডে যাওয়ার 3 দিন পর বাসায় কল করেছে। জাহানারা চৌধুরী নাতির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছে। তিনি বারবার বলেছে, দাদু ভাই তুই ফিরে আয়, তোকে ছাড়া আমাদের ভালো লাগে না, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। ধ্রুব এটা সেটা বলে জাহানারা চৌধুরীকে বুঝিয়েছেন। জাহানারা চৌধুরী নাতির কথাই সত্য হলেন। ধ্রুব একেবারে বাবা চাচা সবার সঙ্গে কথা বলেছেন। দিলরুবা চৌধুরীর সাথে কথা বলতে চাইলে দিশা ফোনটা মায়ের হাতে দিল। ধ্রুব মায়ের উদ্দেশ্যে বলল, আম্মু কেমন আছো? দিলরুবা শান্ত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ধ্রুব মায়ের এমন শান্ত স্বর শুনে বুঝতে পারলো তার মা রেগে আছে তার উপর। ধ্রুব তার মাকে বলল, সরি আম্মু, তোমাকে না বলে চলে আসার জন্য। দিলরুবা ধীর কণ্ঠে বলল, ছেলে আমার বড় হয়ে গেছে, তাই ছেলের যা সিদ্ধান্ত ছেলে নিতে পারে, এখানে আমার কি করার? মায়ের এমন কথা শুনে ধ্রুবের অপরাধবোধ কাজ করলো আর সব রাগ গিয়ে পড়লো নূরের উপর। ওই মেয়ের জন্য আজ এসব হলো। দিলরুবা চৌধুরী বলল, আর কিছু বলবা ধ্রুব? আমার কাজ আছে। ধ্রুব মায়ের কথা শুনে আর কিছু বলার ভাষা পেল না। তারপর বলল, ঠিক আছে আম্মু, এখন রাখি বলে কল কেটে দিল। আর এদিকে আজ নূরের স্কুলের প্রথম দিন, তাই সে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। তুফাইল চৌধুরী নূরকে সবকিছু নতুন করে কিনে দিয়েছে। নূর তার ব্যাগ গুছিয়ে নিয়ে নিচে নেমে এলো। রান্নাঘরে দিলরুবার কাজের মেয়ে মালা রান্না করছে। মালার বয়সও 18 হবে। এই কয়েকদিন মালার সঙ্গে নূরের অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। নূর রান্নাঘরে এগিয়ে গেল, পিছন থেকে তার ফুপিকে জড়িয়ে ধরে বলল, কি রান্না করছো ফুপি? দাও তো আমি সাহায্য করি। দিলরুবা চৌধুরী পিছনে ঘুরে নূরের কপালে একটা চুমু খেয়ে বললেন, কিচ্ছু করতে হবে না লক্ষ্মী সোনা, তুই গিয়ে বরং প্রস্তুতি নে, আজকে তোর নতুন স্কুলের প্রথম ক্লাস। নূর বলল, সে এখনো 1 ঘন্টা বাকি আছে ফুপি, সরো আমি তোমাকে সাহায্য করি। পাশ থেকে মালা বলে উঠল, শাশুড়িকে কেউ কখনো ফুপি বলে ডাকে? আজ প্রথম শুনলাম। মালার কথা শুনে নূর মুখ কালো করলো। দিলরুবা চৌধুরী নূরের দিকে তাকালো, পরে মালার দিকে তাকিয়ে বলল, শোন মালা, নূরের যা ইচ্ছে তাই ডাকবে বুঝলি? ও যেদিন আমাকে মা হিসেবে মেনে নেবে সেদিন ওই না হয় মা বলে ডাকবে। দিলরুবার কথা শুনে নূর তার ফুপির দিকে তাকালো। ফুপির অভিমানী কণ্ঠ বলে দিচ্ছে যে তার ফুপি চাই সে তাকে মা বলে ডাকুক। দিলরুবা চৌধুরী আবারও কাজে মনোযোগ দিল। নূর তার ফুপিকে জড়িয়ে ধরে বলল, তুমি অভিমান করো না ফুপি, তুমি আজকে থেকে আমার আরেক মা। দিলরুবা চৌধুরী মুচকি হেসে বলল, হয়েছে হয়েছে, এবার স্যার আমার রান্না করতে হবে। তারা এভাবে খুনসুটি করার সময় হঠাৎ রান্নাঘরে আলেয়া আসলো। তাদের হাসি খুশি দেখে মনে মনে বলল, এদের তো আধিক্যতা দেখে আর বাঁচা যায় না। আলেয়া যেন নূরকে সহ্য করতে পারছে না। রান্নাঘরে ঢুকে মালার উদ্দেশ্যে বলল, মালা তাড়াতাড়ি সাদাতের জন্য নুডলস রান্না কর, সাদাতের টিফিন দিতে হবে। মালা মুখ ভেঙচি কেটে বলল, দিচ্ছি ছোট মা। আলেয়া এসেছিলেন, ঠিক তেমনি হনহন করে চলে গেলেন। মালা আলেয়ার প্রস্থান দেখে বলল, বড় মা তুমি কত সুন্দর সংসারের জন্য কাজ করো, তোমায় কখনো বিরক্ত হতে দেখি না। আর ছোট মাকে আমি কোনোদিনও কাজ করতে দেখিনি, শুধু পায়ের উপর পা তুলে খাওয়া আর হুকুম ছাড়া। দিলরুবা মুচকি হেসে বলল, ওর আর কি কাজ, যেটুকু কাজ আমি আর তুই মিলেই করে নিতে পারবো। মালা মুখ বেঁকালো। নূর মালার মুখ দেখে বেঁকে হাসলো। সবার সাথে আজকেও নূর খেতে বসেছে। আজকে নূরের স্কুল আছে বিদায় জাহানারা চৌধুরী কিছু বলেননি। নূরকে সাদাতের স্কুলে ভর্তি করে দিয়েছে, তাই দুজনেই আজকে একসাথে স্কুলে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষে নূর ও সাদাত গাড়িতে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। গাড়ি এসে থামলো এক বিশাল স্কুলের সামনে। নূর অবাক চোখে স্কুল দেখতে থাকলো। তাদের গ্রামে এত বড় স্কুল ছিল না। সাদাত নূরের অবাক হওয়া দেখে ঠোঁট চেপে হাসলো। নূরের উদ্দেশ্যে বলল, ভাবি মুখে মাছি ঢুকে যাবে, হা করে আছো কেন? বলেই হাসতে লাগলো। সাদাতের কথা শুনে নূর একটু লজ্জা পেলেও প্রকাশ করলো না। নূর এগিয়ে গিয়ে সাদাতের কান মুচকে ধরলো। রাগী কণ্ঠে বলল, তোকে বলেছি না আমাকে ভাবি ডাকবি না? সাদাত বলল, আহা ভাবি লাগছে তো। নূর বলল, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। সাদাত বলল, আর বলবো না ভাবি, এবার ছাড়ো আমারে। নূর সাদাতের কান ছেড়ে দিয়ে কলেজের ভিতর যেতে লাগলো। সাদাত নূরের সাথে পা মিলিয়ে বলল, তাহলে তোমায় কি ডাকবো? সাদাতের কথা শুনে নূর ভ্রুকুচকে বলল, কেন আগে ঠিকই আপু বলে মুখে ফেনা তুলতি, এখন কি হলো শুনি? সাদাত কিছুটা দূরে গিয়ে বলল, আমি তোমাকে ভাবি ডাকবো, আমার বড় ভাবি। বলেই সাদাত দৌড় দিল। নূর সাদাতের দিকে তাকিয়ে কিরমির করে বলল, শালা পটকা কোথাকার। বলেই নূর তার ক্লাসরুমে চলে গেল। ক্লাসে গিয়ে দেখলো ছেলে মেয়ে সবাই একসাথে বসে বসে যে যার মতো আড্ডা দিচ্ছে। নূর ক্লাসে ঢুকতেই ছেলেরা হা করে তাকিয়ে আছে তার দিকে। তাদের তাকানো দেখে নূরের অস্বস্তি হতে লাগলো। নূর গিয়ে সামনের বেঞ্চে বসে পড়লো। ক্লাসের কিছু ছেলে মেয়েদের নূরকে দেখে হিংসা হতে শুরু করলো, কারণ তাদের থেকে নূর অনেক সুন্দর, যে কেউ একে দেখতে পছন্দ করে ফেলবে। নূরের একজনের সঙ্গে পরিচয় হলো, মেয়েটার নাম সুহা। সুহা দেখতে অনেক মায়াবী। সুহার আকর্ষণীয় হলো ঠোঁটের নিচের তিলটা, যার কারণে মেয়েটা হাসলে অনেক সুন্দর লাগে। একটু পর স্যার আসলো ক্লাসে। স্যার ক্লাসে ঢুকার 1 মিনিট পরে একজন মেয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, মে আই কামিং স্যার? স্যার বিরক্ত হলেন। তার আর বুঝতে বাকি নেই কে এটা। স্যার রাগে গজগজ করতে করতে বলল, আসেন মহারানী, আপনার অপেক্ষায় ছিলাম, আপনার পদধূলি দিয়ে আমাদের রক্ষা করেন।
স্যারের কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই একসাথে হেসে উঠল। লাবণ্য হাই তুলে ক্লাসে এসে নূরকে ঠেলে দিয়ে নিজে বসে পড়ল। নূর অবাক হলো। লাবণ্য নূরের তাকানো দেখে মেকি হেসে বলল, রাগ করেছিস? নূর মাথা নাড়ালো, মানে না, রাগ করিনি। লাবণ্য বলল, তুই করে বললাম দেখে রাগ করলি? নূর এবারেও মাথা নাড়ালো। লাবণ্য নূরকে জড়িয়ে ধরে বলল, আমি এই ক্লাসমেটদের তুমি করে বলতে পারি না, বুঝলি? আমরা আজকে থেকে ফ্রেন্ড, ঠিক আছে? নূর বলল, ঠিক আছে। এদের কথা শুনে স্যার ধমকে উঠলো। নূরের দিকে তাকিয়ে বলল, মাঝখানে মেয়ে, উঠে দাঁড়াও। নূর উঠে মাথা নিচু করে নিল। স্যার নূরের দিকে তাকিয়ে বলল, নতুন? নূর বলল, জি স্যার। স্যার বলল, আগে কোথায় ছিলে? নূর বলল, সিরাজগঞ্জ খুকসাবাড়ি। স্যার বলল, ঠিক আছে, বসো, মনোযোগ দিয়ে ক্লাস করবে। আর লাবণ্যকে দেখিয়ে স্যার বলল, এই মেয়ের সাথে একদম মিশবে না, একদম পড়াচুরেটা, বলে ক্লাস করাতে শুরু করলো। নূর বসে পড়লে লাবণ্য বিড়বিড় করে বলল, শালা পেট মোটা টাকলা বুড়া শুধু আমার সাথে লাগে। লাবণ্যর কথা শুনে নূর মুখ চেপে হেসে উঠল। একে একে নূর সব ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলো। আর লাবণ্যর এক একটা কথা শুনে নূর আর সুহা হেসে লুটুপুটি খেলো। স্কুল ছুটি হলে যে যার মতো বাসায় চলে যাচ্ছে। সুহা, নূর আর লাবণ্য আসতে নিলে তাদের সামনে এসে দাঁড়ালো নুহা ও আগুনের গ্যাং। নূরদের পথ আটকে দাঁড়ালো। লাবণ্য চেঁচিয়ে বলল, কি হলো, তোরা রাস্তা আটকে দাঁড়ালি কেন? লাবণ্যর কথা শুনে আগুন বলল, চুপ ফেলটুস, একদম চিৎকার করবি না। নূরের সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল নিয়ে বলল, দেখো নূর, তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসেছি, তুমি কি আমার হবে? নূর চুপচাপ আগুনের কাজ দেখছে। আগুনের হাত থেকে ফুল নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেললো। নূরের কাজ দেখে সুহা আর লাবণ্য ফিক করে হেসে দিল। আগুন রাগে ওদের দিকে তাকালো। সুহা চুপ করলেও লাবণ্য জোরে জোরে হেসেই যাচ্ছে। আগুন এবার নূরের দিকে তাকিয়ে বলল, এটা তুমি একদম ঠিক করোনি, তোমাকে পস্তাতে হবে নূর। নুহা বলল, দেখেছিস গ্রামের মেয়ের ভাব কি, এসেছে তো সেই গ্রাম থেকে, তার এত তেজ কোথা থেকে আসছে? বলে নূরের দিকে হাত উঠাতে গেলে নূর তার হাত দিয়ে আটকে নুহার হাত শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, গ্রামের মেয়ে দেখে কি ভেবেছো, তোমাদের মতো অসভ্যতা মেনে নেব? আর এই হাতটা যেন পরবর্তীতে না উঠে, তাহলে হাত ভেঙে হাতে ধরিয়ে দেব, বলে দিলাম। বলে নূর সামনের দিকে এগিয়ে গেল। সুহাও চলে গেল। লাবণ্য যাওয়ার আগে আগুন আর নুহার দিকে তাকিয়ে হিহি করে হেসে যাচ্ছে। আগুন আর নুহা যেন আরো রেগে গেল। লাবণ্যকে কিছু বলতে নেবে, তার আগে নুহাকে ধাক্কা দিয়ে চলে গেল। নুহা আর আগুন বলল, এর প্রতিশোধ তারা নিয়েই ছাড়বে, বলেই তারা বাসায় চলে গেল। পরের দিন নূর, সুহা ও লাবণ্য স্কুল মাঠে বসে আছে। এখন তাদের টিফিন টাইম। এমন সময় হঠাৎ কোথা থেকে নুহা ও আগুন তাদের সামনে আসে। নুহা এসে নূরের উদ্দেশ্যে বলল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে নূর, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমাকে কিছু বলবো না। গতকালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত নূর, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। বলে আশেপাশে তাকাতে লাগলো, যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। আগুন বলল, আমারও ভুল হয়ে গেছে নূর, আমাকে ক্ষমা করে দাও। ওরা তিন বান্ধবী ভ্রু কুচকে তাকিয়ে আছে। নূরকে কিছু বলতে না দেখে নুহা এবার নূরের পা ধরতে গেলে নূর বাধা দিয়ে বলল, আরে কি করছো, তোমরা ছাড়ো আমাকে। নুহা বলল, না, তুমি আগে বলো আমাদের ক্ষমা করেছো, না হলে আমাদের বিপদ হবে নূর। নুহার কথায় আগুনও তাল মিলিয়ে বলল, হ্যাঁ নূর, আমাদের ক্ষমা করো প্লিজ। নূর যেন অবাক হয়ে গেল, এক রাতের মধ্যে এদের কি হলো। লাবণ্য ফিক করে হেসে উঠলো, তারপর বলল, ও বাবা, আজকে আমি কাদের দেখছি, যা, তোদের নূর ক্ষমা করবে না, যা ভাগ এখান থেকে। নুহা কেঁদে ফেলার উপক্রম করে বলল, লাবণ্য মজা করিস না প্লিজ, কাল রাতে আমাদের বাসায় একটা কল এসেছিল, ভয়ঙ্কর গলা, শুধু আমার না, আমাদের বাবা মাকেও হুমকি দিয়েছে। আগুন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ফোনের ওপাশ থেকে বারবার বলছিল, তোরা নূরের কাছে ক্ষমা না চাইলে তোদের কারোরই রক্ষা নেই। তখন বাবা মাও পাশে ছিল, সবাই শুনেছে, এখন আমরা সবাই ভয়ে আছি নূর। নূর হতভম্ব হয়ে গেল। লাবণ্য ফিক করে হেসে উঠল। সোহা ধীরে ধীরে বলে উঠল, মানে যে তোদের কল দিয়েছিল সে শুধু তোদের না, তোদের পুরোবারকেই হুমকি দিয়েছে। নুহা মাথা নেড়ে কাপা গলায় বলল, হ্যাঁ ঠিক তাই, তাই আজ আমরা তোর পা ধরতে এসেছি নূর, প্লিজ নূর, আমাদের ক্ষমা করে দে। নূর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কলটা কোন নাম্বার থেকে এসেছিল? আগুন বলল, প্রাইভেট নাম্বার, কোনো নম্বরই ভেসে ওঠেনি, শুধু অন্ধকার গলার মতো একজন বলেছিল, কাল সকালেই নূরের কাছে ক্ষমা চাইবি, না হলে তোদের অবস্থা এমন করবো যে তোরা ভাবতেও পারবি না। তারপর হঠাৎ করে এই লাইন কেটে যায়। লাবণ্য ভ্রু কুচকে বলল, কিন্তু কার জন্য এত বড় হুমকি, তাও পুরো পরিবারকে? নূর গভীর শ্বাস নিল। তার মাথায় তখনও ফোন কলের ঘটনা ঘুরছে মনে মনে। এই রহস্য হয়তো তারও জীবনের সঙ্গে আরো গভীরভাবে জড়িত। নূর বলল, ঠিক আছে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। নুহা আর আগুন একসাথে বলে উঠল, সত্যি বলছিস নূর? নূর মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখন তোরা যা। নূর আর আগুন যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তারা চলে যেতেই লাবণ্য আর সুহা এসে নূরকে ঝাপটে ধরে বলল, কিরে, তোর প্রেমিক পুরুষ মনে হয় এদের ভয় দেখিয়েছে তাই না? সুহা ভ্রু নাচিয়ে বলল, দেখেছিস কত কেয়ারিং, কে রে তোর এই প্রেমিক পুরুষ? নূর বিরক্ত হয়ে উঠল, দাঁড়িয়ে বলল, আমার কোনো প্রেমিক পুরুষ নেই বুঝলি। বলে ক্লাসের দিকে হাঁটা ধরলো। লাবণ্য আর সুহা নূরের পিছু পিছু গিয়ে বলল, তাহলে কে এমন করলো বল তুই? নূর ভাবতে লাগলো, কে আসলে এই লোক যে তার জন্য সবাইকে ভয় দেখালো। হঠাৎ করে নূরের চোখে ধ্রুবের চেহারা ভেসে উঠলো। পরক্ষণে নিজেকে গালি দিল, যে লোকটা আমাদের বিয়ে মানলো না, আমাকে এত কষ্ট দিল, আবার দেশ ছেড়ে চলে গেল, সে কেন আমার জন্য এত কিছু করবে? ধ্রুব তো শুধু বিলাসিতা করে। এক এক করে সব ক্লাস শেষ হলো। ছুটির ঘন্টা বাজতেই সবাই যে যার বাসায় চলে গেল। নূর বাসায় গিয়ে দেখলো ধ্রুবের ফুপু এসেছে। এর আগে নূর একবার ঢাকায় এসেছিল আলিয়া চৌধুরীর বড় মেয়ে সিমির বিয়ের সময়, তখনই দেখেছিল। নূর এগিয়ে গিয়ে সাজিয়া খানকে সালাম
সালাম দিল। সাজিয়া খান নূরকে তার পাশে বসিয়ে দিল, কপালে একটা চুমু খেয়ে বলল, আমার ধ্রুবর বউটা কত সুন্দর হয়েছে দেখো, দুজনকে কত সুন্দর মানিয়েছে। বড় ভাবি আর ভাইয়া যে এভাবে ধ্রুবর বিয়েটা দিবে ভাবতেই পারিনি। তোমাদের বিয়ের পরদিন আসতে চাইলেও আসতে পারিনি, ছেলে মেয়ের পরীক্ষার জন্য। নূর মুচকি হাসলো। এমন সময় বাইরে থেকে সিমির কণ্ঠ ভেসে এলো, তারপর বলল, বাহ অনেক ভালো, এখন ছেলের বউকে পেয়ে আমাকে ভুলে গেছো। সবাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, দেখতে পেল সিমি ও তার স্বামী দাঁড়িয়ে আছে। আলেয়া চৌধুরী মেয়ের কণ্ঠ শুনে বেরিয়ে এলো রুম থেকে। মেয়ে জামাইকে পেয়ে খুশিতে গদগদ হয়ে এগিয়ে এলো। আলেয়া বলল, তোরা আসবি, আমাকে একবারও জানালি না কেন? আয় ভেতরে আয়। রাতুলের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি এসো ভেতরে। সিমি গিয়ে সাজিয়া খানের পাশে বসলো। সাজিয়া বলল, আমার মা তো মাই হয় তাই না, তোকে ভুলে যেতে পারি না, বলেই জড়িয়ে ধরলো। এমন সময় দিশা কলেজ থেকে এসে মুখ ফুলিয়ে বলল, আমি তো কারো কেউ না, আমাকে আর কেউ চেনেই না। সাজিয়া খান দিশাকে আরেক হাত দিয়ে জড়িয়ে ধরলো, তারপর বলল, হয়েছে, আর রাগ করতে হবে না, আমার দুইটা মা, আমি কাউকে ভুলিনি। অল্প সময়ের মধ্যে তুফাইল ও সাজ্জাদ চৌধুরী আসলেন। এক মুহূর্তে চৌধুরী বিলা আনন্দে উঠলাসে মেতে উঠল। সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। অনেকদিন পর সবার মুখে খুশির ঝিলিক ফুটলো। 4 বছর পরের ঘটনা। চৌধুরী বেলায় আজকের সকালটা যেন অন্য সব দিনের চেয়ে আলাদা। বাড়ির প্রতিটি কোণা সাজানো হয়েছে ফুল আর আলোয়। গৃহকর্মীরা ভোর থেকে ব্যস্ত, কেউ বসার ঘরে নতুন কভার লাগাচ্ছে, কেউ অতিথিদের জন্য মিষ্টি সাজাচ্ছে। তুফাইল চৌধুরী ও সাজ্জাদ চৌধুরী শান্তমুখে ড্রয়িং রুমে বসে আছেন, তবে চোখ মুখে আনন্দের ঝিলিক স্পষ্ট। জাহানারা চৌধুরীও নতুন শাড়ি পরে একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছেন। চা নাস্তা সব ঠিকমতো সাজানো হয়েছে তো? দিশার ঘরটা পরিষ্কার করে রেখেছো? আজ যে দিনটা তার ছোট নাতনি দিশার জন্য বিশেষ। দুপুরে আসবে একটি সম্ভ্রান্ত পরিবার, তাদের ছেলে ডাক্তার। ছেলেটি দেশের বাইরে কয়েক বছর পড়াশোনা করে এসে এখন ঢাকাতেই নামকরা হাসপাতালে কর্মরত। এই 4 বছর পাল্টে গেছে অনেক কিছু। নূর এখন 15 বছরের কিশোরী থেকে 19 বছরের যুবতী নারী। নূর এখন অনার্স 2য় বর্ষের ছাত্রী। সে নিজের ভালো মন্দ সবকিছু বুঝতে পারে। এই 4 বছরে ধ্রুব সবার সঙ্গে যোগাযোগ করেছে, শুধু নূরের সঙ্গে নয়। এই নিয়ে নূর বা কারো মাথা ব্যথা পায় না। দিলরুবা ও তুফাইল চৌধুরী ঠিক করেছেন, ধ্রুব দেশে ফিরলে নূর ও ধ্রুবের ডিভোর্স করিয়ে দেওয়া হবে। ধ্রুবের জন্য নূরের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। নূরের বাবা মা সব শোনার পর নূরকে নিয়ে গ্রামে যেতে চেয়েছিলেন, কিন্তু দিলরুবা ও তুফাইল চৌধুরীর কারণে যেতে পারলেন না। দিলরুবা চৌধুরী বলেছেন, গ্রামের মানুষ সবাই জানে নূরের বিয়ে হয়েছে। যদি দেখে নূর তার বাবার বাসায় থাকছে, তাহলে গ্রামের লোক তাকে কটু কথা বলবে। মেয়ের কথা ভেবে নূরের বাবা মা আর নিয়ে যাননি। তারা ঢাকায় মাঝে মাঝে নূরকে দেখে যান। সিমির একটি মেয়ে হয়েছে, বয়স 3 বছর, পুতুলের মতো। সাদাত 13 বছর বয়স থেকে এখন 17 বছরে পা দিয়েছে। সাদাত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। সে সারাদিন নূরের পিছনে থাকে, যেন কাজই তার হলো নূরকে জ্বালানো। তারা দুজন ভাই বোনের মতো থাকে, কেউ কখনো একে অপরকে দেখাতে বলে না, তারা ভাই বোনের মতোই থাকে। জাহানারা চৌধুরী মাঝে মাঝে নূরকে বকাঝকা করেন, বিশেষ করে আলেয়া নূরের নামে কানপড়া দিলে। আলেয়া চৌধুরী যেন নূরকে সহ্যই করতে পারে না। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টটিও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন। আর গল্পটি যদি ভালো না লাগে অবশ্যই বলে দিবেন, আর কন্টিনিউ করব না, কারণ আমাদের পুরাতন গল্প দুটি আসতে একটু লেট হচ্ছে বিদায় এই গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভালো না লাগলে অবশ্যই বলে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।